নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি প্রদীপ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবার অনুরোধ রইল। আজ উপন্যাসের তৃতীয় পর্ব। আমাদের দেশের গ্রামে পৌঁছলাম পরদিন বেলা 9টার সময়। বাবার মুখে শুনেছিলাম গ্রামের নাম আটঘরা। স্টেশন থেকে মাইল 2-2.5 দূরে, জেলা 24 পরগনা। এত বাঙালি পরিবারের বাস একসঙ্গে দেখে বড় আনন্দ হলো। আমরা কখনো ফসলের ক্ষেত দেখিনি। বাবা চিনিয়ে দিলেন পাটের ক্ষেত কোনটা, ধানের ক্ষেত কোনটা। এ ধরনের সমতল ভূমি আমরা দেখিনি কখনো। রেলে আসবার সময় মনের অভ্যাসে কেবলই ভাবছিলাম, এই বড় মাঠটা ছাড়ালেই বুঝি পাহাড় আরম্ভ হবে। সেটা পার হয়ে গেলে মনে হচ্ছিল এইবার নিশ্চয়ই পাহাড়। কিন্তু পাহাড় তো কোথাও নেই। জমি উঁচু নিচুও নয়, কি অদ্ভুত সমতল। যতদূর এলাম শিলিগুড়ি থেকে সবটা সমতল। ডাইনে বাঁয়ে সামনে সব দিকে সমতল। এ এক আশ্চর্য ব্যাপার। দাদা এর আগে সমতল ভূমি দেখেছে, কারণ সে জন্মেছিল হনুমাননগরে। নতুন অভিজ্ঞতা হলো আমার ও সীতার। আমাদের বাড়িটা বেশ বড়, দোতলা, কিন্তু পুরনো ধরনের। বাড়ির পেছনে বাগান, ছোট একটা পুকুর। আমরা যখন গাড়ি থেকে নামলাম, বাড়ির মেয়েরা কেউ কেউ দোরের কাছে দাঁড়িয়েছিলেন। তার মধ্যে জ্যাঠাইমা কাকিমারাও ছিলেন। মা বললেন, প্রণাম করো। পাড়ার অনেক মেয়ে দেখতে এসেছিলেন। তারা সীতাকে দেখে বলাবলি করতে লাগলেন, কি চমৎকার মেয়ে দেখেছ, এমন রং আমাদের দেশে হয় না, পাহাড়ের দেশ বলে হয়েছে। দাদাকে নিয়েও তারা খুব বলাবলি করলে। দাদার ও সীতার রং নাকি দুধে আলতা। আমার মুখের চেয়ে দাদার মুখ সুন্দর। এসব কথা এই আমরা শুনলাম। চা বাগানে এসব কথা কেউ বলেনি। আর একটা লক্ষ্য করলাম, আমাদের গাঁয়ের মেয়েরা প্রায় কালো। চা বাগানের অনেক কুলিদের মেয়ে এর চেয়ে ফর্সা। আমাদের থাকবার ঘর দেখে তো আমরা অবাক। এত বড় বাড়িতে এ ঘরটা ছাড়া তো আরো কত ঘর রয়েছে। নিচের একটা ঘর, ঘরের ছাদে মাটির নিচের কড়িকাঠ ঝুলে পড়েছে বলে খুঁটির ঠেকনো। কেন, ওপরে দোতলায় তো কত ঘর। এত বড় বাড়ি তো, অন্য ঘরে জায়গা হবে না কেন? এই খারাপ ঘরটাতে আমরা থাকবো কেন? দেখলাম বাবা মা বিনা প্রতিবাদে সেই ঘরটাতেই আমাদের জিনিসপত্র তুললেন। দিন 4 পরে জ্যাঠাইমা একদিন আমায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর মাকে নাকি সেখানে মেমে পড়াতো? আমি বললাম, হ্যাঁ জ্যাঠাইমা। গর্বের সুরে বললাম, আমাকে, দাদাকে, সীতাকেও পড়াতো। জ্যাঠাইমা বললেন, তাদের সঙ্গে খাওয়া দাওয়া ছিল নাকি তোদের? আমি বাহাদুরি করে বললাম, তারা এসে চা খেত আমাদের বাড়ি, আমাদের বিস্কুট দিত, কেক দিত খেতে তাদের ওখানে গেলে, চা খাওয়াতো। জ্যাঠাইমা টানা টানা সুরে বললেন, মা গো মা, কি হবে? আমাদের ঘরে দোরে তো যখন তখন উঠছে, হিঁদুর ঘরের আর জাত জন্ম রইল না। আমি তখন বুঝতে পারিনি কেন জ্যাঠাইমা এরকম বলছেন। কিন্তু শুধু এ কথা নয়, আমি ছেলে মানুষ, অনেক কথাই তখন জানতাম না। জানতাম না যে এই বাড়িতে আমার বাবার অংশটুকু অনেকদিন বিক্রি হয়ে গিয়েছে। এখন যে এঁদো ঘরে আমরা আছি, সে ঘরের কোনো ন্যায্য অধিকার আমাদের নেই। জ্ঞাতি জ্যাঠামশাইরা অশ্রদ্ধা ও অবজ্ঞার সঙ্গে থাকতে দিয়েছেন মাত্র। জানতাম না যে আমার বাবা বর্তমানে অর্থহীন, অসুস্থ ও চাকুরিহীন, শরিকের বাড়িতে আশ্রয় প্রার্থী। আরও জানতাম না যে বাবা বিদেশে থাকেন, ইংরেজি জানেন ও ভালো চাকুরি করেন বলে এদের চিরদিন ছিল হিংসে। আজ এ অবস্থায় হাতের মুঠোর মধ্যে পেয়ে তাঁরা যে এতদিনের সঞ্চিত গায়ের ঝাল মেটাতে ব্যগ্র হয়ে উঠবেন, সেটা সম্পূর্ণ স্বাভাবিক ও ন্যায়সঙ্গত। চাকুরির অবস্থায় মাকে নিয়ে বাবা কয়েকবার এখানে এসে চাল দেখিয়ে গিয়েছিলেন। এরা সে কথা বলেনি।
ছেলে মানুষ বলেই এত কথা তখন বুঝতাম না। আমরা কখনো দোতলা বাড়ি দেখিনি। গায়ে ঘুরে ঘুরে দোতলা কোঠা বাড়ি দেখতে আমাদের ভারী ভালো লাগতো, বিশেষ করে সীতার। সীতা আজ এসে হয়তো বলে, কাল যেও আমার সঙ্গে দাদা, ও পাড়ার বাড়ুজ্জে বাড়ি কত বড় দেখে এসো, দোতলার উপরে আবার একটা ছোট ঘর। সত্যি দাদা? আমাদের গ্রামে খুব লোকের বাস। এক এক পাড়াতেই ৬০-৭০ ঘর ব্রাহ্মণ। এত ঘন বসতি কখনো দেখিনি। কেমন নতুনতর মনে হয়, কিন্তু ভালো লাগে না। এতে যেন মন হাত পা ছড়াবার জায়গা পায় না। সদাই কেমন অস্বস্তি বোধ হয়। রাস্তায় বেজায় ধুলো, পুরনো নোনাধরা ইটের বাড়ি অধিকাংশ, বিশেষ কোনো শ্রীছাদ নেই। পথের ধারে মাঝে মাঝে গাছপালা, সেসব গাছপালা আমি চিনি নে, নামও জানি নে। কেবল চিনি কচু গাছ ও লাল বিছুটি। এদের হিমালয়ে দেখেছি বলে নয়, কচুর ডাঁটার তরকারি এখানে এসে খেয়েছি বলে। আর আমার খুড়তুতো ভাই বিশু একদিন সীতাকে বিছুটির পাতা দেখিয়ে বলেছিল, এর পাতা তুলে গায়ে ঘষতে পারিস? বেচারি সীতা জানত না কিছু। সে বাহাদুরি দেখিয়ে এক মুঠো পাতা তুলে বাঁ হাতে আচ্ছা করে ঘষেছিল। তারপর আর যায় কোথা? এসব জায়গা আমার চোখে অত্যন্ত কুশ্রী মনে হয়। মন ভরে ওঠে এমন একটা দৃশ্য এর কোনো দিকেই নেই। ঝর্ণা নেই, বরফে মোড়া পর্বত পাহাড় নেই, আরো কত কি নেই। সীতারও তাই। একদিন সে চুপি চুপি বললে, এখানে থাকতে তোমার ইচ্ছে হয় দাদা? আমায় যদি এখনই কেউ বলে চা বাগানে চল, আমি বেঁচে যাই। আর একটা কথা শোনো দাদা, জ্যাঠাইমা কি খুড়িমার ঘরে অত যেও না যেন, ওরা আমাদের দেখতে পারে না। ওদের বিছানায় গিয়ে বসেছিলে কেন দুপুরবেলা? তুমি উঠে গেলে কাকিমা তোমায় বললে অসভ্য পাহাড়ি ভূত, আচার নেই বিচার নেই, যখন তখন বিছানা ছোঁয়। যেও না ওদের ঘরে যখন তখন, বুঝলে? ছোট বোনের পরামর্শ বা উপদেশ নিতে আমার অগ্রজ গর্ব সংকুচিত হয়ে গেল। বললাম, যা যা, তোকে শেখাতে হবে না। কাকিমা মন্দ ভেবে কিছুই বলেননি। আমায় ডেকে তারপরে কত কিছু বুঝিয়ে দিলেন, পাছে আমি রাগ করি, জানিস তা? বলা বাহুল্য, আমায় ডেকে কাকিমার কৈফিয়ত দেওয়ার কথাটা আমার কল্পনাপ্রসূত। আমাদের জীবনের যে অভিজ্ঞতা এই 4 মাসের মধ্যে সঞ্চয় করেছি, তা বোধহয় সারা জীবনেও ভুলব না। আমরা সত্যই জানতাম না যে সংসারের মধ্যে এত সব খারাপ জিনিস আছে, মানুষের প্রতি মানুষ এত নিষ্ঠুর হতে পারে। যাদের কাছে জেঠিমা কাকিমা দিদি বলে হাসি মুখে ছুটে গিয়েছি, তারা এতটা হৃদয়হীন ব্যবহার সত্যি করতে পারে। কি করে জানবই বা এসব? মুশকিল এই যে এত সাবধানে চললেও পদে পদে আমরা জ্যাঠাইমাদের কাকিমাদের কাছে অপরাধী হয়ে পড়ি। আমরা লোকালয়ে কখনো বসবাস করিনি বলেই হোক, বা এদের এখানকার নিয়মকানুন জানি নে বলেই হোক, বুঝতে পারিনি যে কোথায় আমাদের অপরাধ ঘটছে বা ঘটতে পারে। রাত্রে যে কাপড়খানা পরে শুয়ে থাকি, সেইখানা পরনে থাকলে সকালে যে আলনা ছুতে নেই, তার দরুন আলনা শুদ্ধ কাঁচা কাপড় সব নোংরা হয়ে যায়, বা বাড়ির আশেপাশের খানিকটা সুনির্দিষ্ট অংশ পবিত্র, কিন্তু সীমানা পেরিয়ে গেলেই হাত পা না ধুয়ে বা গঙ্গাজল মাথায় না দিয়ে ঘর দোরে ঢুকতে নেই। এসব কথা আমরা জানি নে, শুনিও নি, যুক্তির দিক দিয়েও বুঝতে পারি নে। আমাদের বাড়ির খিড়কিতে খানিকটা বন। একদিন বিকেলে আমি, সীতা ও দাদা সেখানে কুড়ে ঘর বাঁধবার জন্য নোনা গাছের ডাল কাটছি। কাকিমা দেখতে পেয়ে বললেন, ওখানে গিয়ে জুটেছ সব? ভাগ্যিস চোখে পড়ল, এক্ষুনি তো ওইসব নিয়ে উঠতে এসে দোতলার দালানে। মা গো মা, মেলেচ্ছ খ্রিস্টানের মতো ব্যবহার, আস্তাকুর ঘেঁটে খেলা হচ্ছে দেখো। সবাই সন্ত্রস্ত হয়ে চারিদিকে চেয়ে দেখলাম। আস্তাকুরের অন্য কোনো লক্ষণ তো নেই। দিব্যি পরিষ্কার জায়গা, ঘাসের জমি আর বনের গাছপালা। আমি অবাক হয়ে বললাম, কাকিমা, এখানে তো কিচ্ছু নোংরা নেই, এসে দেখুন বরং কেমন পরিষ্কার। কাকিমার মুখ দিয়ে খানিকক্ষণ কথা বার হলো না। তিনি এমন কথা জীবনে কখনো শোনেননি। তারপর বললেন, চোখে কি ঢেলা বেরিয়েছে নাকি? এঁটো হাঁড়ি কলসি ফেলা রয়েছে দেখছো না সামনে? কাঁচা কাপড় পরে কোন ছেলে মেয়েটা এই বিকেলে পথ থেকে অত দূরে বন জঙ্গলের মধ্যে যায়? ওটা আস্তাকুর হলো না?
আবার সমানে তক্ক। তারপর খুড়িমা হুকুম দিলেন আমাদের সবাইকে এক্ষুনি নাইতে হবে। আমরা অবাক হয়ে গেলাম, নাইতে হবে কেন? সামনে হাত ৩-৪ দূরে গোটা কতক ভাঙা হাঁড়িকুড়ি পড়ে আছে বটে, কিন্তু তার দরুন গোটা বনটা অপরিষ্কার কেন হবে তা বুঝতে পারলাম না আমরা ৩ জনে কেউ। বিশেষ করে এটা আরো বুঝতে পারলাম না যে পথ থেকে দূরে বনের মধ্যে বিকেলে কাপড় পরে যেতে দোষটা কিসের। চা বাগানে থাকতে তো কত দূর দূর আমরা চলে যেতাম, কাঠ রোড, পচাঙের বাজার। এখানেই বা কি বন, সেখানকার সেই সুনিবিড় বনানী, পদচিহ্নহীন, নির্জন, আধো অন্ধকার। কত দূরে, যেখানে যেখানে গিয়েছি কাপড় পরেই তো গিয়েছি। দাদা একটু ভীতু, সে ভয় নাইতে রাজি হলো। আমি বললাম, সীতা, তুই আর আমি নাইব না, কক্ষনো না। আমি যা বলি তাই শোনা সীতার স্বভাব। সে বললে, খুড়িমা খুন করে ফেললেও আমি নাইব না দাদা। খুড়িমা আমাদের সাধ্যমতো নির্যাতনের কোনো ত্রুটি করলেন না, বাড়ি ঢুকতে দিলেন না। তার বড় ছেলে হারুদাকে বলে দিলেন আমাদের শাসন করতে। মাকে বললেন, তোমার ওই ডাকাত মেয়ে আর ডাকাত ছেলেকে আজ কি দশা করি তা টেরই পাবে। আমার সঙ্গে সমানে তক্ক তো করলেই আবার আমার কথার উপর একগুয়েমি। মা ওদের বাড়িতে এখন এসে রয়েছেন, ভয় কিছু বলতে পারলেন না। আমি সীতাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে গেলাম। ও পাড়ায় পথের ধারে শ্যামবাগচিদের পোড়ো বাড়ি, পেছনে তাদের বাগান, সেও পোড়ো। সারাক্ষণ আমরা সেখানে কাটালাম। সন্ধ্যার সময় দাদা গিয়ে ডেকে আনলে। বাড়িতে ঢুকতে যাব, কাকা দোতলা থেকে বললেন, ওদের বাড়ি ঢুকতে দিও না বলছি, ওরা যেন খবরদার আমার বাড়ি না মারায়, সাবধান। যেখানে হয় যাক, এত বড় আসপদ্দা সব। মা কিছু বলতে সাহস করলেন না, বউ মানুষ। বাবা বাড়ি ছিলেন না, চাকরির চেষ্টায় আজকাল তিনি বড় এখানে ওখানে ঘোরেন, কিছু পান না বোধহয়। ২-১ দিন পরে শুকনো মুখে ফিরে আসেন। সংসার একেবারে অচল। আমরা ১ প্রহর রাত পর্যন্ত দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। জ্যাঠাইমা, খুড়িমা, জ্যাঠামশাই, দিদিরা কেউ একটা কথাও বললেন না। তারপর যখন ওদের দোতলায় খাওয়া দাওয়া সারা হলো, আলো নিভল, মা চুপি চুপি আমাদের বাড়িতে ঢুকিয়ে নিলেন। বললেন, জিতু, খুড়িমার কথা শুনলি না কেন? ছি। আমি বললাম, উনি যে কথা বলেন মা, তার কোনো মানে হয় না। আচ্ছা মা, তুমিই বলো, আমরা সেখানে বনে বনে বেড়াতাম না? আমরা কি নাইতুম? আর বোন কি আস্তাকুর? অন্যায় কথা ওর কখনো শুনব না মা। এতে উনি আমাদের মারুন আর খুনই করুন। মা অতি কষ্টে কান্না সামলাচ্ছেন মনে হলো। বললেন, তুই যদি এরকম করিস তাহলে এ বাড়িতে ওরা আমাদের থাকতে দেবে না। আমাদের কি চেঁচিয়ে কথা বলবার জো আছে এখানে? ছি বাবা জিতু, ওরা যা বলে শুনবি। ওরা লোক ভালো না। আগে জানলে ভিক্ষে করে খেতাম, তবু এখানে আসতাম না। তোর বাবার যে একটা কিছু হলে হয়। বাবা কলকাতা থেকে দুপুরে বাড়ি ফিরলেন। কাপড় জামা এত ময়লা কখনো বাবার গায়ে দেখিনি। আমায় কাছে ডেকে বললেন, শোন জিতু, এই পুঁটলিটা তোর মাকে দিয়ায়। আমি একবার ও পাড়া থেকে আসি। ভট্টাচার্যদের নস্যি কারখানার একটা লোকের নামে চিঠি দিয়েছে, ওদের দিয়ে আসি। আমি বললাম, এখন যেও না বাবা, চিঠি আমি দিয়ে আসবক্ষণ, তুমি বসে চাটা খাও। বাবা শুনলেন না, চলে গেলেন। বাবার মুখ শুকনো দেখে বুঝলাম যে জন্যে গিয়েছেন তার কোনো জোগাড় হয়নি, অর্থাৎ চাকরি। চাকরি না হলেও আর এদিক চলে না। হাতের টাকা ক্রমশ ফুরিয়ে এসেছে। আমরা নিচের যে ঘরে থাকি, গরু বাছুরেরও সেখানে থাকতে কষ্ট হয়। আমরা এসেছি প্রায় মাস 4 হলো। এই 4 মাসেই যা দেখেছি শুনেছি তা বোধহয় সারা জীবনেও ভুলব না। যাদের কাছে জেঠিমা, কাকিমা, দিদি বলে হাসি মুখে ছুটে যাই, তাঁরা যে কেন আমাদের উপর এমন বিরূপ, কেন তাঁদের ব্যবহার এত নিষ্ঠুর, ভেবেই পাইনি এর কোনো কারণ। আমরা তো আলাদা থাকি, আমাদের খরচে আমাদের রান্না হয়, ওদের তো কোনো অসুবিধের মধ্যে আমরা ফেলিনি। তবু কেন বাড়ি শুদ্ধ লোকের আমাদের উপর এত রাগ? আমার বাবার আপন ভাই নেই, ওরা হলেন খুঁড়তুতো জাটতুতো ভাই। জ্যাঠামশাইয়ের অবস্থা খুবই ভালো। পাটের বড় ব্যবসা আছে, 2 ছেলে গদিতে কাজ দেখে। ছোট একটি ছেলে এখানকার স্কুলে পড়ে।
আর একটি মেয়ে ছিল। সে আমাদের আসবার আগে বসন্ত হয়ে মারা গিয়েছে। মেজ কাকার 3 মেয়ে, ছেলে হয়নি। বড় মেয়ের বিয়ে হয়েছে, আর 2 মেয়ে ছোট। ছোট কাকার বিয়ে হয়েছে বেশি দিন নয়, বউ এখানে নেই। ছোট কাকা অত্যন্ত রাগী লোক, বাড়িতে সর্বদা ঝগড়াঝাটি করেন, গান বাজনার ভক্ত। ওপরের ঘরে সকাল নেই সন্ধে নেই হারমোনিয়াম বাজাচ্ছেন। জ্যাঠাইমার বয়স মায়ের চেয়ে বেশি, কিন্তু বেশ সুন্দরী, একটু বেশি মোটাসোটা, গায়ে ভারী ভারী সোনার গহনা। এর বিয়ের আগে নাকি জ্যাঠামশাইয়ের অবস্থা ছিল খারাপ। তারপর জ্যাঠাইমা এ বাড়িতে বধূরূপে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সংসারে উন্নতিরও সূত্রপাত। প্রতিবেশীরা খোসামত করে বলে, আমার সামনেই আমি কতবার শুনেছি, তোমার মতো ভাগ্যিমানী কজন আছে বড় বউ, এদের কি বা ছিল, তুমি এলে আর সংসার সব দিক থেকে যেন উতলে উঠল। কপাল বলে একেই বটে। সামনে বলা নয়, এমন মন আজকাল কজনেরই বা আছে। দেওয়ায় থোয়ায় খাওয়ানোয় মাখানোয় আমার কাছে বাপু হক কথা। মেজ খুড়িমা ওর মধ্যে ভালো লোক, কিন্তু তিনি কারুর সপক্ষে কথা বলতে সাহস করেন না। তার ভালো করবার ক্ষমতা নেই, মন্দ করবারও না। মেজ কাকা তেমন কিছু রোজগার করেন না, কাজেই মেজ খুড়িমার কোনো কথা এ বাড়িতে খাটে না। বছরখানেক কেটে গেল, বাবা কোথাও চাকরি পেলেন না। কত জায়গায় হাঁটাহাঁটি করলেন, শুকনো মুখে কতবার বাড়ি ফিরলেন। হাতে যা পয়সা ছিল ক্রমে ক্রমে ফুরিয়ে এলো। সকালে আমরা বাড়ির সামনে বেলতলায় খেলছিলাম। সীতা বাড়ির ভেতর থেকে বার হয়ে এলো। আমি বললুম, চা হয়েছে সীতা? সীতা মুখ গম্ভীর করে বললে, চা আর হবে না। মা বলেছে চা চিনির পয়সা কোথায় যে চা হবে। কথাটা আমার বিশ্বাস হলো না। সীতার চালাকি আমি যেন ধরে ফেলেছি, এই রকম সুরে তার দিকে চেয়ে হাসি মুখে বলল, যা, তুই বুঝি খেয়ে এলি? চা বাগানে আমাদের জন্ম। সকালে উঠে চা খাওয়ার অভ্যাস আমাদের জন্মগত। চা না খেতে পাওয়ার অবস্থা আমরা কল্পনাই করতে পারিনি। সীতা বললে, না দাদা, সত্যি, তুমি দেখে এসো, চা হচ্ছে না। তারপর বিজ্ঞের সুরে বললে, বাবার যে চাকরি হচ্ছে না, মা বলছিল 2 দিন পরে আমাদের ভাতই জুটবে না তো চা। আমরা এখন গরিব হয়ে গিয়েছি যে। সীতার কথায় আমাদের দারিদ্র্যের রূপটি নূতনতর মূর্তিতে আমার চোখের সামনে ফুটল। জানতুম যে আমরা গরিব হয়ে গিয়েছি, পরের বাড়িতে পরের মুখ চেয়ে থাকি, ময়লা বিছানায় শুই, জল খাবার খেতে পাইনি, আমাদের কারুর কাছে মান নেই, সবই জানি। কিন্তু এসবেও নিজের দারিদ্র্যের স্বরূপটি তেমন করে বুঝিনি। আজ সকালে চা না খেতে পেয়ে সেটা যেমন করে বুঝলুম। বিকেলের দিকে বাবা দেখি পদ বেয়ে কোথা থেকে বাড়ি আসছেন। আমায় দেখে বললেন, শোন জিতু, চল শিমুলের তুলো কুড়িয়ে আনি গে। আমি শিমুল তুলোর গাছ এই দেশে এসে প্রথম দেখেছি। গাছে তুলো হয় বইয়ে পড়লেও চোখে দেখেছি এখানে এসে এই বৈশাখ মাসে। আমার ভারী মজা লাগলো। উৎসাহ ও খুশির সুরে বললুম, শিমুল তুলো কোথায় বাবা? চলো যাই, সীতাকে ডাকবো। বাবা বললেন, ডাক ডাক, সবাইকে ডাক, চল আমরা যাই। বাবাও আমার পেছনে পেছনে বাড়ি ঢুকলেন। পরের দিন ষষ্ঠী ও দাদার জন্মবার। মা কোথা থেকে খানিকটা দুধ জোগাড় করে রান্নাঘরের দাওয়ায় উনুনে বসে ক্ষীরের পুতুল গড়ছিলেন। বাবার স্বর শুনেই মুখ তুলে চেয়ে এক চমক বাবার দিকে দেখেই একবার চকিত দৃষ্টিতে ওপরে জ্যাঠাইমাদের বারান্দার দিকে কি জন্যে চাইলেন। তারপর পুতুল গড়া ফেলে তাড়াতাড়ি উঠে এসে বাবার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন। আমার দিকে ফিরে বললেন, যা জিতু, বাইরে খেলা করবে যা। আমি অবাক হয়ে গেলুম। বলতে যাচ্ছিলাম, মা, বাবা যে শিমুল তুলো করবার। কিন্তু মার মুখের দিকে চেয়ে আমার মুখ দিয়ে কথা বার হলো না। একটা কিছু হয়েছে যেন, কিন্তু কি হয়েছে আমি বুঝলাম না। বাবা মদ খেয়ে আসেননি নিশ্চয়, মদ খেলে আমরা বুঝতে পারি। খুব ছেলেবেলা থেকে দেখে আসছি, দেখলেই বুঝি। তবে বাবার কি হলো? অবাক হয়ে বাইরে চলে এলুম। এখানকার স্কুলে আমি ভর্তি হয়েছি, কিন্তু দাদা আর পড়তে চাইতো না বলে তাকে ভর্তি করা হয়নি।
প্রথম কয় মাস মাইনের জন্য মাস্টারমশাই তাগাদার চোটে আমার চোখে জল আসত। 9.5 আনা পয়সা মাইনে, তাও বাড়িতে চাইলে কারুর কাছে পাইনি। বাবার মুখের দিকে চেয়ে বাবার কাছে তাগাদা করতে মন সরে না। শনিবার সকালে স্কুলের ছুটি হবে। স্কুলের কেরানি রামবাবু একখানা খাতা নিয়ে আমাদের ক্লাসে ঢুকে মাইনের তাগাদা শুরু করলেন। আমার মাইনে বাকি 2 মাসের। আমায় ক্লাস থেকে উঠিয়ে দিয়ে বললেন, বাড়ি গিয়ে মাইনে নিয়ে এসো খোকা, নইলে আর ক্লাসে বসতে দেব না কাল থেকে। আমার ভারী লজ্জা হলো, দুঃখ তো হলোই। আড়ালে ডেকে বললেই তো পারতেন রামবাবু, ক্লাসে সকলের সামনে ভারী। দুপুরে রোদ ঝাঁঝা করছে। স্কুলের বাইরে একটা নিম গাছ, ভারী সুন্দর নিম ফুলের ঘন গন্ধটা। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলুম কি করা যায়। মাকে বলবো বাড়ি গিয়ে, কিন্তু জানি মায়ের হাতে কিছু নেই। এখনই পাড়ায় ধার করতে বেরোবে, পাবে কি না পাবে ছোট মুখ করে বাড়ি ফিরবে, ওতে আমার মনে বড় লাগে। হঠাৎ আমি অবাক হয়ে পথের ওপারে চেয়ে রইলুম। ওপারে শামু নাপিতের মুদিখানার দোকানটা আর নেই, পাশেই সে ফিতে ঘুনসির দোকানটাও নেই, তার পাশে জামার দোকানটাও নেই। একটা খুব বড় মাঠ, মাঠের ধারে বড় বড় বাঁশ গাছের মতো কি গাছের সারি, কিন্তু বাঁশ গাছ নয়। দুপুরবেলা নয়, বোধহয় যেন রাত্রি, জ্যোৎস্না রাত্রি। দুধ সাদা রঙের একটা অদ্ভুত গড়নের বাড়ি, মন্দিরও হতে পারে। নিম গাছের গুঁড়িটাতে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। সাগ্রহে সামনের দিকে ঝুঁকে ভালো দেখতে পাওয়া গেল। তখনও তাই আছে, জ্যোৎস্না ভরা একটা মাঠ, কি গাছের সারি, দূরের সাদা বাড়িটা। 2 মিনিট 5 মিনিট তাড়াতাড়ি চোখ মুছলাম, আবার চাইলুম, তখনও অবিকল তাই। একেবারে এত স্পষ্ট, গাছের পাতাগুলো যেন গুনতে পারি, পাখিদের ডানা সব রং বেশ ধরতে পারি। তারপরেই আবার কিছু নেই, খানিকক্ষণ সব শূন্য। তারপরেই শামু নাপিতের দোকান, পাশেই ফিতে গুনসির দোকান। বাড়ি চলে এলুম। যখনই আমি এইরকম দেখি তখন আমার গা কেমন করে, হাতে পায়ে যেন জোর নেই এমনি হয়, মাথা যেন হালকা মনে হয়। কেন এমন হয় আমার? কেন আমি এসব দেখি? কাউকে এ কথা বলতে পারিনি, মা, বাবা, দাদা, সীতা, কাউকে নয়। আমার এমন কোনো বন্ধু বা সহপাঠী নেই যাকে আমি বিশ্বাস করে সব কথা খুলে বলি। আমার মনে মনে যেন কে বলে, এরা এসব বুঝবে না, বন্ধুরা হয়তো হেসে উঠবে, কি ওই নিয়ে ঠাট্টা করবে। ও বেলা খেয়ে যাইনি। রান্নাঘরে ভাত খেতে গিয়ে দেখি শুধু শিম ভাতে আর কুমড়োর ডাঁটা চচ্চড়ি। আমি ডাঁটা খাইনি, শিম যদি বা খাই, শিম ভাতে একেবারেই মুখে ভালো লাগে না। মাকে রাগ করে বললুম, ও দিয়ে ভাত খাবো কি করে? শিম ভাতে দিলে কেন? শিম ভাতে আমি খাই কখনো? কিন্তু মাকে যখন আমি বকছিলুম, আমার মনে তখন মায়ের ওপর রাগ ছিল না। আমি জানি আমাদের ভালো খাওয়াতে মায়ের যত্নের ত্রুটি কোনোদিন নেই, কিন্তু এখন মা অক্ষম, অসহায়, হাতে পয়সা নেই, ইচ্ছে থাকলেও নিরুপায়। মায়েরই বর্তমান অক্ষমতার দরুন মায়ের ওপর যে করুণা, সেটাই দেখা দিল রাগে পরিবর্তিত হয়ে। চেয়ে দেখি মায়ের চোখে জল। মনে হলো এ সেই মা, চা বাগানে থাকতে মিস নটনের কাছ থেকে আমাদের খাওয়ানোর জন্য কেক তৈরি করবার নিয়ম শিখে বাজার থেকে ঘি, ময়দা, কিশমিশ, ডিম, চিনি সব আনিয়ে সারা বিকেল ধরে পরিশ্রম করে কতকগুলো স্বাদগন্ধহীন নিরেট ময়দার ঢিপি বানিয়ে বাবার কাছে ও পরদিন মিস নটনের কাছে হাস্যাস্পদ হয়েছিলেন। তারপর অবশ্যই মিস নটন ভালো করে হাতে ধরে শেখান এবং মা ইদানিং খুব ভালো কেকই করতে পারতেন। মা বাংলাদেশের পাড়া গাঁয়ের ধরন ধারণ, রান্না, আচার ব্যবহার ভালো জানতেন না। অল্প বয়সে বিয়ে হয়ে চা বাগানে চলে গিয়েছিলেন, সেখানে একা একা কাটিয়েছেন চিরকাল সমাজের বাইরে। পাড়া গাঁয়ের ব্রত, পুজো, আচ্ছা, আচার এসব তেমন জানা ছিল না। এদেরই ঘোর আচারী সংসারে এসে পড়ে আলাদা থাকলেও মাকে কথা সহ্য করতে হয়েছে কম নয়। পয়সা থাকলে যেটা হয়ে দাঁড়াতো গুণ, হাত খালি থাকায় সেটা হয়ে দাঁড়িয়েছিল ঠাট্টা, বিদ্রুপ, শ্লেষের ব্যাপার, জঙ্গলিপনা, খিরিস্টানি বা বিবিয়ানা। মার সহ্য গুণ ছিল অসাধারণ, মুখ বুজে সব সহ্য করতেন,
কোনোদিন কথাটিও বলেননি। ভয়ে ভয়ে ওদের চালচলন আচার ব্যবহার শিখবার চেষ্টা করতেন। নকল করতে যেতেন, তাতে ফল অনেক সময় হতো উল্টো। আরও মাস কতক কেটে গেল। সেই কমাসে আমাদের যা অবস্থা হয়ে দাঁড়ালো, জীবনে ভাবিওনি কোনোদিন যে অত কষ্টের মধ্যে পড়তে হবে। দুবেলা ভাত খেতে আমরা ভুলে গেলাম। স্কুল থেকে এসে বেলা 3টের সময় খেয়ে রাত্রে কিছু খাওয়ার ইচ্ছেও হতো না। ভাত খেয়ে স্কুলে যাওয়া ঘটত না প্রায়ই। অত সকালে মা চালের জোগাড় করতে পারতেন না, সেটা প্রায় ধার করে নিয়ে আসতে হতো। সব সময় হাতে পয়সা থাকতো না। এর মানে আমাদের চা বাগানের শৌখিন জিনিসপত্র, দেরাজ, বাক্স এইসব বেচা চলছিল। সব সময় তার খদ্দের জুটত না। মা বউ মানুষ, বিশেষত এটা অপরিচিত স্থান। নিজের শ্বশুরবাড়ি হলেও এর সঙ্গে এতকাল কোনো সম্পর্কই ছিল না। কিন্তু মাও সব মানতেন না। লজ্জা করে বাড়ি বসে থাকলে তার চলতো না। যেদিন ঘরে কিছু নেই, পাড়ায় বেরিয়ে যেতেন। 2-1টা জিনিস বেচবার কি বন্ধক দেবার চেষ্টা করতেন পাড়ার মেয়েদের কাছে। প্রায় শৌখিন জিনিস, হয়তো একটা ভালো কাচের পুতুল, কি গালার খেলনা, চন্দন কাঠের হাত পাখা, এইসব। সেলাইয়ের কলটা ছোট কাকিমার সিকি দামে কিনেছিলেন। বাবার গায়ের ভারী পুরু পশমি ওভারকোটটা সরকাররা কিনে নিয়েছিল 8 টাকায়। মোটে 1 বছর আগে 50 টাকা দিয়ে বাবা সেটা তৈরি করেছিলেন। চাল না হয় একরকম করে জুটল, কিন্তু আমাদের পরনের কাপড়ের দুর্দশা ক্রমেই বেড়ে উঠছিল। আমাদের সবারই একখানা করে কাপড়ে এসে ঠেকেছে, তাও ছেঁড়া। আমার কাপড়খানা তো 3 জায়গায় সেলাই। সীতা বলতো, তুই বড় কাপড় ছিঁড়িস দাদা। কিন্তু আমার দোষ কি? পুরনো কাপড় একটু জোরে লাফালাফি করলেই ছিঁড়ে যেত। মা অমনি সেলাই করতে বসে যেতেন। বাবা আজকাল কেমন হয়ে গেছেন, তেমন কথাবার্তাও বলেন না। বাড়িতেও থাকেন না প্রায়। তাকে পাওয়াই যায় না যে কাপড়ের কথা বলি। তাছাড়া বাবার মুখের দিকে চেয়ে কোনো কথা বলতে ইচ্ছে যায় না। তিনি সব সময় চাকরির চেষ্টায় এখানে ওখানে ঘুরে বেড়ান, কিন্তু কোথাও এ পর্যন্ত কিছু জোটেনি। মাস 2-1টা গোলদারি দোকানে খাতাপত্র লেখবার চাকরি পেয়েছিলেন, কিন্তু এখন আর সে চাকরি নেই। সেজ জ্যাঠামশাইয়ের ছেলে নবীন বলছিল নাকি মদ খেয়ে গেছে, কিন্তু এখানে এসে বাবা একদিনও মদ খেয়েছেন বলে আমার মনে হয় না। বাবা মদ খেলেই উৎপাত করেন, আমরা ভালো করেই জানি, কিন্তু এখানে এসে পর্যন্ত দেখছি বাবার মতো শান্ত মানুষটি আর পৃথিবীতে নেই। এত শান্ত, এত ভালো মানুষ, স্নেহময় লোকটি মদ খেলে কি হয়েই যেতেন। চা বাগানের সেসব রাতের কীর্তি মনে হলেও ভয় করে। রবিবার, আমার স্কুল নেই। আমি সারাদিন বসে বসে ম্যাজেন্ডা গুলে রং তৈরি করেছি। 2-3টে শিশিতে ভর্তি করে রেখেছি। সীতার 5-6খানা পুতুলের কাপড় রঙে চুপিয়ে দিয়েছি। ক্লাসের একটা ছেলের কাছ থেকে অনেকখানি ম্যাজেন্টার গুঁড়ো চেয়ে এনেছিল। সন্ধ্যার একটু পরেই খেয়ে শুয়েছি। কত রাত্রে যেন ঘুম ভেঙে গেল। একটু অবাক হয়ে চেয়ে দেখি আমাদের ঘরের দোরে জ্যাঠাইমা, আমার খুঁড়তুতো জাটতুতো ভাই বোনের দল, ছোট কাকা সবাই দাঁড়িয়ে। মা কাঁদছেন। সীতা বিছানায় সবে ঘুম থেকে উঠে বসে চোখ মুছছে। আমার জাটতুতো ভাই হেসে বললে, ওই দেখ তোর বাবা কি করছে। চেয়ে দেখি ঘরের কোণে খাটে বাবা 3টে বালিশের তুলো ছিঁড়ে পুটলি বাঁধছেন। তুলোতে বাবার চোখ, মুখ, মাথার চুল, সারা গা এক অদ্ভুত রকম দেখতে হয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলুম, কি হয়েছে বাবা? বাবা বললেন, চা বাগানে আবার চাকরি পেয়েছি। ছোট সাহেব তার করেছে। সকালের গাড়িতে যাব কিনা, তাই পুটুলিগুলো বেঁধে ছেঁধে এখন না রাখলে। কটা বাজলো রে খোকা? আমার বয়স কম হলেও আমার বুঝতে দেরি হলো না যে এবার বাবা মাতাল হননি। এ অন্য জিনিস, তার চেয়েও গুরুতর কিছু। ঘরের দৃশ্যটা আমার মনে চিরকালের মতো একটা ছাপ দিয়ে গিয়েছিল। জীবনে কখনো ভুলিনি। চোখ বুঝলেই উত্তর জীবনে আবার সে রাত্রির দৃশ্যটা মনে এসেছে। একটা মাত্র কেরোসিনের টেমি জ্বলছে ঘরে। তারই রাঙা ক্ষীণ আলোয় ঘরের কোণে বাবার তুলো মাখা চেহারা, মাথায়, মুখে, কানে, পিঠে, সর্বাঙ্গে ছেঁড়া বালিশের লালচে পুরানো বিচিওয়ালা তুলো।
মেঝেতে বসে মা কাঁদছেন। দরজার কাছে কৌতুক দেখতে খুড়িমা জ্যাঠাইমারা জড়ো হয়েছেন। খুড়তুতো ভাই বোনেরা হাসছে। দাদাকে ঘরের মধ্যে দেখতে পেলাম না, বোধহয় বাইরে কোথাও গিয়ে থাকবে। পরদিন সকালে আমাদের ঘরের সামনে উঠানে দলে দলে লোক জড়ো হতে লাগলো। এদের মুখে শুনে প্রথম বুঝলাম বাবা পাগল হয়ে গিয়েছেন। সংসারের কষ্ট, মেয়ের বিয়ের ভাবনা, পরের বাড়ির এই যন্ত্রণা, এই সব দিনরাত ভেবে ভেবে বাবার মাথা গিয়েছে বিগড়ে। অবশ্যই এসব কারণ অনুমান করেছিলুম বড় হলে, অনেক পরে। বেলা হওয়ার সঙ্গে সঙ্গে লোকের ভিড় বাড়তে লাগলো। যারা কোনোদিন এর আগে বাবার সঙ্গে মৌখিক ভদ্র আলাপটা করতেও আসেনি, তারা মজা দেখতে আসতে লাগলো দলে দলে। বাবার মূর্তি হয়েছে দেখতে অদ্ভুত। রাত্রে না ঘুমিয়ে চোখ বসে গিয়েছে, চোখের কোণে কালি মেরে দিয়েছে যেন। সর্বাঙ্গে তুলো মেখে বাবা সেই রাতের বিছানার ওপরেই বসে আপন মনে কত কি বকছেন। ছেলেপিলের দল এপাড়া ওপাড়া থেকে এসেছে। তারা ঘরের দোরে ভিড় করে দাঁড়িয়ে, কেউ বা উঁকি মেরে দেখছে, হাসাহাসি করছে। আমাদের সঙ্গে পড়ে এই পাড়ার নবীন বাড়ুজ্যের ছেলে শান্টু। সে একবার উঁকি মেরে দেখতেই বাবা তাকে কি একটা ধমক দিয়ে উঠলেন। সে ভান করা ভয়ের সুরে বলে উঠল, ও বাবা, মারবে নাকি? বলেই পিছিয়ে এলো। ছেলের দলের মধ্যে একটা হাসির ঢেউ পড়ে গেল। একজন বললে, আবার কিরকম ইংরেজি বলছে দেখ। আমি ও সীতা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি। আমরা কেউ কোনো কথা বলছি নে। আর একটু বেলা হলে জ্যাঠামশাই কি পরামর্শ করলেন সব লোকজনের সঙ্গে। আমার মাকে উদ্দেশ্য করে বললেন, বৌমা, সবই তো দেখতে পাচ্ছ, তোমাদের কপাল ছাড়া আর কি বলবো। ভূষণকে এখন বেঁধে রাখতে হবে, সেই মতই সবাই করছেন। ছেলেপিলের বাড়ি, পাড়ার ভেতরকার কাণ্ড, ওরকম অবস্থায় কখন কি করে বসে তা বলা যায় না। তা তোমায় একবার বলাটা দরকার, তাই। আমার মনে বড় কষ্ট হলো। বাবাকে বাঁধবে কেন? বাবা তো এক বকুনি ছাড়া আর কারোর কিছু অনিষ্ট করতে যাচ্ছেন না, কেন তবে? আমার মনের ভাষা বাক্য খুঁজে পেল না প্রকাশের, মনেই রয়ে গেল। বাবাকে সবাই মিলে বাঁধলে। আহা, কি কষে কষেই বাঁধলে। অন্য দড়ি কোথাও পাওয়া গেল না বা ছিল না। জ্যাঠামশাইদের খিড়কি পুকুর ধারের গোয়াল বাড়ি থেকে গরু বাঁধবার দড়ি নিয়ে এলো, তাই দিয়ে বাঁধা হলো। আমার মনে হলো অতটা জোর করে বাবাকে বাঁধবার দরকার কি? বাবার হাতের শির দড়ির মতো ফুলে উঠেছে যে। সেজ কাকাকে চুপি চুপি বললুম, কাকা বাবু, বাবার হাতে লাগছে, অত করে বেঁধেছে কেন, বলুন না ওদের। কাকা সে কথা জ্যাঠামশাইকে ও নিতাইয়ের বাবাকে বলতে তাঁরা বললেন, তুমিও কি খেপলে নাকি রমেশ? হাত আলগা থাকবে পাগলের? তাহলে পা খুলতে কতক্ষণ? তারপর আমার দিকে চেয়ে জ্যাঠামশাই বললেন, যাও জিতু বাবা, তুমি বাড়ির ভেতর যাও, নয়তো এখন বাইরে গিয়ে বসো। আবার বাবার হাতের দিকে চেয়ে দেখল, দড়ির দাগ কেটে বসে গিয়েছে বাবার হাতে, সেই রকম তুলো মাখা অদ্ভুত মূর্তি। বাইরে গিয়ে আমি একা গাঁয়ের পিছনে মাঠের দিকে চলে গেলুম। একটা বড় তেঁতুল গাছের তলায় সারা দুপুর ও বিকেল চুপ করে বসে রইলুম। দিন কতক এইভাবেই কাটল। তারপর পাড়ার ২-৫ জন লোক এসে জ্যাঠামশাইয়ের সঙ্গে কি পরামর্শ করলে। বাবাকে কোথায় তারা নিয়ে গেল। সবাই বললে কলকাতার হাসপাতালে নিয়ে গেছে। তারা ফিরেও এলো। শুনলুম বাবাকে নাকি হাসপাতালে ভর্তি করে নিয়েছে, শিগগিরই সেরে বাড়ি ফিরবেন। আমরা আশ্বস্ত হলুম। ১০-১২ দিন পরে একদিন বিকেলের দিকে আমি ও সীতা পথে খেলা করছি। এমন সময় সীতা বললে, ওই যে বাবা। দূরে পথের দিকে চেয়ে দেখি বাবাই বটে। ছুটে আমরা বাড়িতে মাকে খবর দিতে গেলুম। একটু পরে বাবা বাড়ি ঢুকলেন। ১ হাঁটু ধুলো, রুক্ষ চুল। ওপর থেকে জ্যাঠাইমা নেমে এলেন, কাকারা এলেন। বাবাকে দেখে সবাই চটে গেলেন। সবাই বুঝতে পারলে বাবা এখনো সারেননি, তবে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসার দরকার কি? বাবা একটু বসে থেকে বললেন, ভাত আছে? কাল ওই দিকের একটা গাঁয়ে দুপুরে 2টো খেতে দিয়েছিল, আর কিছু খাইনি সারাদিন, খিদে পেয়েছে। কলকাতা থেকে পায়ে হেঁটে আসছি, ছেলে পিলে ছেড়ে থাকতে পারলাম না,
চলে এলাম। একটু পরেই বোঝা গেল বাবা হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন এবং যেমন পাগল তেমনি আছেন। এবার আমাদের রাগ হলো। মায়ের কথা বলতে পারিনি, কারণ তাকে রাগ প্রকাশ করতে কখনো দেখিনি। কিন্তু আমি, সীতা, দাদা 3 ভাই বোন খুব চটলাম। আমাদের চটবার কারণও আছে, খুব সঙ্গত কারণই আছে। আমাদের প্রাণ এখানে অতিষ্ঠ হয়ে উঠেছে। বাবা আবার পুরো মাত্রায় পাগল হয়ে উঠলেন। তিনি দিন রাত বসে বসে বকেন আর কেবল খেতে চান। মা 2টি বাসি মুড়ি, কোনোদিন বা ভিজে চাল, কোনোদিন শুধু একটু গুড় এই খেতে দেন। তাও সব দিন বা সব সময় জোটানো কষ্টকর। আমরা দুপুরে খাই তো রাতে আর কিছু খেতে পাইনি, নয়তো সারাদিন পরে হয়তো সন্ধ্যার সময় খাই। মা কোথা থেকে চাল জোগাড় করে আনেন আমরা জানি নে, কখনো জিজ্ঞেসও করিনি। কিন্তু বাড়িতে আর আমাদের তিষ্ঠুবার জো নেই। বাড়ি শুদ্ধ লোক আমাদের ওপর বিরূপ। দুবেলা তাদের অনাদর আর মুখ নাড়া সহ্য করা আমাদের অসহ্য হয়ে উঠেছে। চা বাগানের দিনগুলোর কথা মনে হয়। সেখানে আমাদের কোনো কষ্ট ছিল না, অবস্থা ছিল অত্যন্ত সচ্ছল। ছেলেবেলায় সীতাকে ভুটিয়া চাকরে নিয়ে বেড়াতো আর থাপা মানুষ করেছিল আমাদের। 6 বছর বয়স পর্যন্ত আমি থাপার কাঁধে উঠে বেড়াতাম মনে আছে। আমাদের এই বর্তমান দুরবস্থার জন্য বাবাকে আমরা মনে মনে দায়ী করেছি। বাবা কেন আবার ভালো হয়ে সেরে উঠুন না? তাহলে আর আমাদের কোনো দুঃখই থাকে না। কেন বাবা ওরকম পাগলামি করেন? ওতে লজ্জায় যে ঘরে বাইরে আমাদের মুখ দেখাবার জো নেই। সেদিন সকালে সেজ খুড়িমা এসে আমাদের সঙ্গে খুব ঝগড়া বাঁধালেন। মেজ খুড়িমাও এসে যোগ দিলেন। তাঁদের বাগানে বাতাবি নেবু গাছ থেকে 4-5টা পাকা নেবু চুরি গিয়েছে। খুড়িমা এসে মাকে বললেন, এ আমাদেরই কাজ, আমরা খেতে পাইনি, আমরাই নেবু চুরি করে ঘরে রেখেছি। তারা সবাই মিলে আমাদের ঘর খানা তল্লাশি করতে চাইলেন। মা বললেন, এসে দেখে যান মিসদি, আমাদের ঘরে তো লোহার সিন্ধুক নেই যে সেখানে আমার ছেলে মেয়েরা নেবু লুকিয়ে রেখেছে, এসে দেখুন। শেষ পর্যন্ত বাবা ঘরে আছে বলে তারা ঢুকতে পারলেন না, কিন্তু সবাই ধরে নিলেন যে নেবু আমাদের ঘরে আছে। খানা তল্লাশি করলেই বেরিয়ে পড়ত। খুব ঝগড়াঝাটি হলো, তবে সেটা হলো একতরফা, কারণ এ পক্ষ থেকে তার কেউ জবাব দিল না। জ্যাঠাইমা এবাড়ির কর্ত্রী, তাকে সবাই মেনে চলে, ভয়ও করে। তিনি এসে বললেন, হয় তোমরা বাড়ি থেকে চলে যাও, নয়তো ঘরের ভাড়া দাও। সীতা এসে আমাকে বলল, জ্যাঠাইমা এবার বাড়িতে আর থাকতে দেবে না। না দেবে না দেবে, আমরা কোথাও চলে যাই, চল দাদা। দিন 2 পরে জ্যাঠামশাইদের সঙ্গে কি একটা মিটমাট হলো। ঠিক হলো যে দাদা চাকরির জোগাড় করতে কলকাতায় যাবে। ঘরে আমরা আপাতত কিছুকাল থাকতে পাবো। কিন্তু বাড়ির ও পাড়ার সবাই বললে, পাগলটাকে আর বাড়িতে রেখে দরকার নেই, ওকে জলে জঙ্গলে কোথাও ছেড়ে দিয়ে আয়। সত্যি কথা বলতে গেলে বাবার ওপর আমাদের আর কারোর মমতা ছিল না। বাবার চেহারাও হয়ে উঠেছে অদ্ভুত। এক মাথা লম্বা চুল জটা পাকিয়ে গিয়েছে। আগে আগে মা নাইয়ে দিতেন, আজকাল বাবা কিছুতেই নাইতে চান না। কাছে যেতে দেন না, কাপড় ছাড়েন না, গায়ের গন্ধে ঘরে থাকা অসম্ভব। মা একদিনও রাত্রে ঘুমোতে পারে না। বাবা কেবলই ফাই ফরমাস করেন, জল দাও, পান দাও, আর কেবলই বলেন খিদে পেয়েছে। কখনো বলেন চা করে দাও। না পেলেই তিনি আরো ক্ষেপে ওঠেন। এক মা ছাড়া তখন আর কেউ তাকে সামলে রাখতে পারে না। আমরা তখন ঘর ছেড়ে পালিয়ে যাই। মা বুঝিয়ে সুজিয়ে শান্ত করে চুপ করিয়ে রাখেন, নয়তো জোর করে বালিশে শুইয়ে দিয়ে বাতাস করেন, পা টিপে দেন। কিন্তু তাতে বাবা সাময়িক চুপ করে থাকেন বটে, ঘুমন না। পাগল হয়ে পর্যন্ত বোধহয় একদিনও বাবার ঘুম হয়নি। নিজেও ঘুমোবেন না, কাউকে ঘুমোতেও দেবেন না। সারা রাত চিৎকার, বকুনি, ইংরেজি বক্তৃতা, গান এইসব করবেন। সবাই বলে ঘুমুলে নাকি বাবার রোগ সেরে যেত। শেষ পর্যন্ত হয়তো মা মত দিয়েছিলেন, হয়তো বলেছিলেন, তোমরা যা ভালো বোঝো তাই করো বাপু। মোটের ওপর একদিন স্কুলে দাদা এসে বললে, সকাল সকাল বাড়ি চল আজ জিতু, আজ বাবাকে আড়া গাঁয়ে জলার ধারে ছেড়ে দিয়ে আসতে হবে। তুই, আমি, নিতাই, সিধু আর মেজো কাকা যাব। একটু পরে আমি ছুটি নিয়ে বেরুলাম।
গিয়ে দেখি মা দালানে বসে কাঁদছেন। আমরা যাবার আগেই নিতাই এসে বাবাকে নিয়ে গিয়েছে। আমরা খানিক দূরে গিয়ে ওদের নাগাল পেলাম। পাড়ার 4-5 জন ছেলে সঙ্গে আছে, মধ্যিখানে বাবা। ওরা বাবার সঙ্গে বাজে বকছে, শিকারের গল্প করছে, বাবাও খুব বকছেন। নিতাই আমাকে বাবার সামনে যেতে বারণ করাতে আমি আর দাদা পেছনেই রইলাম। ওরা মাঠের রাস্তা ধরে অনেক দূরে গেল। একটা বড় বাগান পার হলো। বিকেলের পরন্ত রোদে ঘেমে আমরা সবাই নিয়ে উঠলুম। রোদ যখন পড়ে গিয়েছে তখন একটা বড় বিলের ধারে সবাই এসে পৌঁছলাম। নিতাই বললে, এই তো আড়াগাঁয়ের জলা, চলো বিলের ওপারে নিয়ে যাই। ওই হোগলা বনের মধ্যে ছেড়ে দিলে আর পথ খুঁজে পাবে না রাত্রিরে। আমরা কেউ ওপারে গেলুম না, গেল শুধু সিধু আর নিতাই। খানিকটা পরে ওরা ফিরে এসে বললে, চল পালাই, তোর বাবাকে একটা সিগারেট খেতে দিয়ে এসেছি, বসে বসে টানছে, চল ছুটে পালাই। সবাই মিলে দৌড় দিলাম। দাদা তেমন ছুটতে পারে না, কেবলই পেছনে পড়তে লাগলো। সন্ধ্যার ঘোরে জলা আর জঙ্গলের মধ্যে পথ খুঁজে পাওয়া যায় না। 1 প্রহর রাত হয়ে গেল বাড়ি পৌঁছতে। 3 দিনের দিন বাবা আবার বাড়ি এসে হাজির। চেহারার দিকে তাকানো যায় না, কাদা মাখা ধুলো মাখা অতি বিকট চেহারা। বেল নাকি ভেঙে খেয়েছেন, সারা মুখে গালে বেলের আটা ও শাঁস মাখানো। মা নাইয়ে ধুয়ে ভাত খেতে দিলেন। বাবা খাওয়া দাওয়ার পর সেই যে বিছানা নিলেন, 2 দিন 4 দিন করে ক্রমে 15 দিন কেটে গেল। বাবা আর বিছানা থেকে উঠলেন না। লোকটা যে কেন বিছানা ছেড়ে ওঠেন না, তার কি হয়েছে, এই কথা কেউ কোনোদিন জিজ্ঞেসও করলে না। মা যেদিন যা জোটে খেতে দেন, মাঝে মাঝে নাইয়ে দেন। পাড়ার কোনো লোকে উকি মেরেও দেখে গেল না। জ্যাঠামশাইরা হতাশ হয়ে গিয়েছেন, তারা আর আমাদের সঙ্গে কথা কন না। তাঁদের ঘরে দৌড়ে ওঠা আমাদের বন্ধ। আমরা কথা বলি চুপি চুপি, চলি পা টিপে টিপে চোরের মতো, বেড়াই মহা অপরাধীর মতো। পাছে ওরা রাগ করে, বিরক্ত হন, আবার ঘর থেকে তাড়িয়ে দিতে আসেন। একদিন না খেয়ে স্কুলে পড়তে গিয়েছি। অন্য দিনের মতো টিফিনের সময় সীতা খাবার জন্য ডাকতে এলো না। প্রায় আমি না খেয়ে স্কুলে আসতাম, কারণ অত সকালে মা রান্না করতে পারতেন না। রান্না শুধু করলেই হলো না, তার জোগাড়ও করা চাইতো। মা কোথা থেকে কি জোগাড় করতেন, কি করে সংসার চালাতেন তিনিই জানেন। আমি কখনো তা নিয়ে ভাবিনি। আমি ক্ষুধাতুর অবস্থায় বেলা 1টা পর্যন্ত ক্লাসের কাজ করে যেতাম, আর ঘন ঘন পথের দিকে চাইতাম, এবং রোজই 1টায় টিফিনের সময় সীতা এসে ডাক দিত, দাদা ভাত হয়েছে, খাবে এসো। এদিন কিন্তু 1টা বেজে গেল, 2টো বেজে গেল, সীতা এলো না। ক্লাসের কাজে আমার আর মন নেই। আমি জানলা দিয়ে ঘন ঘন বাইরে পথের দিকে চেয়ে চেয়ে দেখছি। আরও আধ ঘন্টা কেটে গেল, বেলা 2:30। এমন সময় কলুদের দোকান ঘরের কাছে সীতাকে আসতে দেখলাম। আমার ভারী রাগ হলো, অভিমানও হলো। নিজেরা সব খেয়ে দে পেট ঠান্ডা করে এখন আসছেন। মাস্টারের কাছে ছুটি নিয়ে তাড়াতাড়ি বাইরে গেলাম। সীতার দিকে চেয়ে দূর থেকে বললাম, বেশ দেখছি, আমার বুঝি আর খিদে তেষ্টা পায় না? কটা বেজেছে জানিস? সীতা বললে, বাড়ি এসো ছোটদা, তোমার বইপত্র নিয়ে ছুটি করে এসো গে। আমি বললাম, কেন রে? সীতা বললে, এসো না, ছুটির আর দেরি বা কত, 3টে বেজেছে। আমার মনে হলো একটা কি যেন হয়েছে। স্কুল থেকে বেরিয়ে একটু দূর এসেই সীতা বললে, বাবা মারা গিয়েছে ছোটদা। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। সীতার মুখের দিকে চেয়ে সে যে মিথ্যে কথা বলছে এমন মনে হলো না। বললাম, কখন? সীতা বললে, বেলা 1টার সময়। নিজের অজ্ঞাত সারে মুখ দিয়ে বেরিয়ে গেল, নিয়ে গিয়েছে তো? অর্থাৎ গিয়ে মৃতদেহ দেখতে না হয়। কিন্তু সীতা বললে, না, নিয়ে এখনো কেউ যায়নি। মা একা কি করবে? জ্যাঠামশাই বাড়ি নেই। ছোট কাকা একবার এসে দেখে চলে গেলেন, আর আসেননি। মেজো কাকা পাড়ার লোক ডাকতে গেছেন। বাড়িতে ঢুকতেই মা বললেন, ঘরের মধ্যে আয়, মরা ছুঁয়ে বসে থাকতে হবে, বস এখানে। কেউই কাঁদছে না।
আমারও কান্না পেল না, বরং একটা ভয় এলো। একা মরার কাছে কেমন করে কতক্ষণ বসে থাকবো না জানি। অনেকক্ষণ পরে শুনতে পেলুম আমাদের পাড়ায় কেউ মৃতদেহ নিয়ে যেতে রাজি নয়। বাবা কি রোগে মারা গেছেন কেউ জানে না, তার প্রায়শ্চিত্ত করানো হয়নি মৃত্যুর পূর্বে। এ অবস্থায় কেউ সৎকার করতে রাজি নয়। প্রায়শ্চিত্ত এখন না করালে কেউ ও মরা ছোঁবে না। প্রায়শ্চিত্ত করাতে ৫-৬ টাকা নাকি খরচ। আমাদের হাতে অত তো নেই, মা বললেন। কে যেন বললে, তা এ অবস্থায় হাতে না থাকলে লোকের কাছে চেয়ে চিনতে আনতে হয়, কি আর করবে। দাদাকে মা ও পাড়ার কাছে পাঠালেন টাকার জন্যে। খানিকটা পরে ও পাড়া থেকে জনকতক সন্ডা মতো লোক এলো। শুনলাম তারা গালাগালি দিতে দিতে বাড়িতে ঢুকছে। এমন ছোট লোকের পাড়াও তো কখনো দেখিনি। কোথায় পাবে এরা যে প্রায়শ্চিত্তির করাবে? প্রায়শ্চিত্তির না হলে মরা কি সারা দিন রাত ঘরেই পড়ে থাকবে? যত ছোট লোক সব, কোনো ভয় নেই, দেখি মরা বার হয় কিনা। আমি উত্তেজনার মাথায় মরা ছুঁয়ে বসে থাকার কথা ভুলে গিয়ে তাড়াতাড়ি দোরের কাছে এসে দাঁড়ালাম। এদের মধ্যে আমি একজনকে কেবল চিনি, মাঠ বাড়ির ফুটবল খেলার ময়দানে দেখেছিলাম। ওরা নিজেরাই কোথা থেকে বাঁশ কেটে নিয়ে এলো, পাট নিয়ে এসে দড়ি পাকালে, তারপর বাবাকে বার করে নিয়ে গেল। দাদা গেল সঙ্গে সঙ্গে শ্মশানে। একটু পরে সন্ধ্যা হলো। সেজ খুড়িমা এসে বললেন, মুড়ি খাবি জিতু? আমি ও সীতা মুড়ি খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। ৩ বছর আগেকার কথা এসব। তারপর থেকে এ বাড়িতেই আছি। জ্যাঠামশাইরা প্রথমে রাজি হননি। দাদা ষষ্ঠীতলায় বটগাছের নিচে মুদিখানার দোকান করেছিল। সামান্য পুঁজি, ২.৫ সের চিনি, ৫ সের ডাল, ৫ সের আটা, ৫ পোয়া ঝাল মশলা, এই নিয়ে দোকান কতদিন চলে? দাদা ছেলে মানুষ, তাছাড়া খোর প্যাঁচ কিছু বোঝে না। একদিক থেকে সব ধারে বিক্রি করছে। যে ধারে নিয়েছে সে আর ফিরে দোকানের পথ মারায়নি। দোকান উঠে যাওয়ার পরে দাদা চাকরির চেষ্টায় বেরোলো। সে তার ছোট মাথায় আমাদের সংসারের সমস্ত ভাবনা ভার তুলে নিয়ে বাবার প্রতিনিধি রূপে আমাদের খাওয়া পড়ানোর দুশ্চিন্তায় রাতে ঘুমুতো না। সারাদিন চাকরি খুঁজে বেড়াতো। নস্যির কারখানায় একটা ৭ টাকা মাইনের চাকরিও পেল, কিন্তু বেশি দিন রইল না। মাস ২ পর তারা বললে, ব্যবসার অবস্থা খারাপ, এখন লোক দরকার নেই। সুতরাং জ্যাঠামশাইদের সংসারে মাথা গুঁজে থাকা ছাড়া আমাদের উপায় বা কি? নিতান্ত লোকে কি বলবে এই ভেবে এরা রাজি হয়েছেন। কিন্তু এখানে আমাদের খাপ খায় না। এখানে মাত্র যে শুধু এ বাড়িতে তা নয়, এ দেশটার সঙ্গেই খাপ খায় না। বাংলাদেশ আমাদের কারো ভালো লাগে না, আমারও না, দাদারও না, সীতার না, মায়েরও না। না দেশটা দেখতে ভালো, না এখানকার লোকেরা ভালো। আমাদের চোখে এ দেশ বড় নিচু, আঁটা সাঁটা, ছোট বলে মনে হয়। যেদিকেই চাই চোখ বেঁধে যায়। হয় ঘর বাড়িতে, না হয় বাঁশ বনে, আম বনে। কোথাও উঁচু নিচু নেই, একঘেয়ে সমতল ভূমি, গাছপালারও বৈচিত্র্য নেই। আমাদের এ গাঁয়ের যত গাছপালা আছে তার বেশিরভাগ এক ধরনের ছোট ছোট গাছ। এর নাম বলে আশ শেওড়া। তাদের পাতায় এত ধুলো যে সবুজ রং দিনরাত চাপা পড়ে থাকে। এখানে সব যেন দিনহীন, সব যেন ছোট মাপকাঠির মাপে গড়া। আমাদের দিক থেকে তো গেল এই ব্যাপার। ওদের দিক থেকে ওরা আমাদের পর করে রেখেছেন এই ৩-৪ বছর ধরেই। ওদের আপনার দলের লোক বলে ওরা আমাদের ভাবেন না। আমরা খ্রিস্টান, আচার জানি নে, হিঁদুয়ানি জানি নে, জঙ্গলি জানোয়ারের সামিল, গাঢ় পাহাড়ি অসভ্য মানুষদের সামিল। পাহাড়ি জাতিদের সম্বন্ধে ওরা যে খুব বেশি জানেন তা নয়, এবং জানেন না বলেই তাদের সম্বন্ধে ওদের ধারণা অদ্ভুত ও আজগুবি ধরনের। এদেশে শীতকাল নেই, মাস ২-৩ একটু ঠান্ডা পড়ে, তাছাড়া সারা বছর ধরে গরম লেগেই আছে। আর সে কি সাংঘাতিক গরম! সে গরমের ধারণা ছিল না কোনো কালে আমাদের। রাতের পর রাত ঘুম হয় না, দিনমানেও ঘামে বিছানা ভিজে যায় বলে ঘুম হয় না। গা জ্বলে, মাথার মধ্যে কেমন করে, রাত্রে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এক এক দিন। তার উপরে মশা।
কি সুখেই লোকে এসব দেশে বাস করে। আজ এ পর্যন্ত। উপন্যাসের ৪র্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।